আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। বর্তমান করোনার পরিস্থিতিতে দেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজমান, সেই পরিস্থিতি থেকে উত্তরণের একটা মাধ্যম হিসেবে, একটা পথ হিসেবে সরকার শিক্ষা ব্যবস্থাকে আপাতত বন্ধ ঘোষণা করেছে, যেটা বর্ধিত করতে করতে এখন 30 মে পর্যন্ত হয়েছে। এ শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে তাদের শিক্ষার চাহিদা সামান্যতম পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমি আমার প্রথম এই লেকচারটি প্রকাশ করছি তোমাদের জন্য। তোমরা যখন খুশি দেখে নিতে পারো, যেখানে বুঝবে না বারবার রিপিট করতে পারো। যদি একান্তই কোনো প্রবলেম হয়ে থাকে আমার ফেসবুক আইডিতে নক করবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি থেকে তৃতীয় অধ্যায় এর প্রথম পরিচ্ছেদ অর্থাৎ প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই টপিকটি নিয়ে কথা বলবো। সচরাচর বোর্ড পরীক্ষায় সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে একটি কোশ্চিন সৃজনশীলের প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতা এসে থাকে। বরাবরের মতো ইনশাল্লাহ এবারও সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতা একটি অঙ্ক এসে থাকবে। এছাড়াও বহু নির্বাচনী প্রশ্নে কম করে হলেও দুটি বহু নির্বাচনী প্রশ্ন এই রূপান্তর থেকে এসে থাকে। তোমাদের বইয়ে মোটামুটি 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, যার একটিতে দুঃখিত, সামান্য ইন্টারফেয়ারের জন্য তোমাদের থেকে একটু বিচ্যুত হয়েছিলাম। তোমাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে সংখ্যা পদ্ধতি 4 ধরনের রয়েছে: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। মূলত এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি মানুষ এবং কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও গণিতের ভাষায় বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হয়ে থাকে, তার বিস্তারিত আমরা আজকে জানব। বর্তমানে আসি, সংখ্যা পদ্ধতি তোমাদের বইয়ে আছে 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তোমরা আগের ক্লাসগুলোতে বা অতীতে যে ক্লাস করেছো, স্যাররা করিয়েছেন, স্যাররা তোমাদেরকে খুব ভালো করে শিখিয়েছেন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, অক্টালের ভিত্তি কত, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এখন আসো ভিত্তি কাকে বলে। আজকের স্লাইডের প্রথম যে জিনিসটা জানতে হবে আমাদেরকে, সংখ্যা পদ্ধতির ভিত্তি কি। সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে হলো ওই সংখ্যাতে কতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক রয়েছে। যেমন তোমরা যখন ক্লাস করো, ক্লাসে হয়তো 60 জন শিক্ষার্থী তোমরা আর একজন শিক্ষক, টোটাল এই রুমে মানুষের সংখ্যার ভিত্তি কত? মানুষের ভিত্তি হলো 61, 61। তোমরা 60 জন, শিক্ষক একজন। আর যদি বলা হয় এই ক্লাসরুমে শিক্ষার্থীর ভিত্তি কত, তখন তোমরা বলবা 60। কেননা প্রত্যেকের চেহারা দেখতে আলাদা আলাদা, প্রত্যেকের গঠন, আকার, আকৃতি আলাদা। সুতরাং সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে ওই সংখ্যা পদ্ধতিতে কতগুলান এইরকম আলাদা আলাদা, যেটাকে গণিতের ভাষায় বলা হয় মৌলিক চিহ্ন বা প্রতীক রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মূলত এই অংশটুকুই আমাদের দরকার ছিল, সেই অংশটুকু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যাই মূল কন্টেন্টে। এই স্লাইডটি তৈরি করার জন্য যে পাঠ্য বইয়ের অর্থাৎ যে লেখক মহোদয়ের বইয়ের সাহায্য নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম প্রকৌশলী মুজিবুর রহমান স্যার, যিনি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়। তিনি আমার সরাসরি নিজেরই স্যার। আর উত্তরা মডেল কলেজে চাকরি করার সময় নুরুল হুদা স্যার, ওনার বইয়ের সাহায্য নিয়েছিলাম, ওনার বইয়ে কাজ করার সৌভাগ্য হয়েছিল।
অসংখ্য ধন্যবাদ। আসাদুজ্জামান স্যার আমার শ্রদ্ধেয় কলিগ, একসাথে চাকরি করেছি ক্যামব্রিয়ানে, অসংখ্য ধন্যবাদ। আর নাইম স্যার আদমজি ক্যান্টনমেন্ট কলেজের শ্রদ্ধেয় স্যার, সকল টিচারকে সম্মান জানিয়ে তাদের বই থেকে বিভিন্ন বিষয় কোট করে তোমাদেরকে বোঝানোর স্বার্থে এই স্লাইডে অন্তর্ভুক্ত করিয়েছি। আসো আজকের পদ্ধতিতে পড়ালেখায় কি শিখব? সংখ্যা পদ্ধতির রূপান্তর। আগেই বলেছি সংখ্যা পদ্ধতি কি সেটা শিখেছি, তারপরে শিখব এই সংখ্যা পদ্ধতিগুলো একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করা যায়। কি কি শিখব সেই জিনিসগুলো আমি আগে বলিয়েছি, তারপরও আর একবার বলছি। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির রূপান্তর কি। সংখ্যা পদ্ধতি ছিল 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই 4টা পদ্ধতি ছাড়াও আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে। এই সকল কিছুকে একসাথে করে আমরা 3টা পদ্ধতি বের করেছি, যার একটিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এছাড়াও কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। মূলত কম্পিউটার সকল কিছু বোঝে বাইনারিতে, আর সংখ্যা সংরক্ষণের ভিত্তিতে বাইনারি সংখ্যাকে কখনো অক্টালে রূপান্তর করা হয়, আবার কখনো হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। অর্থাৎ কম্পিউটারে বা ইলেকট্রনিক যন্ত্রে এই বাইনারি বিটগুলোকে সংরক্ষণ করা হয়। যদি 3টা করে বিট একসাথে সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় অক্টাল, যদি 4টা করে বিট সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় হেক্সাডেসিমেল। এটা তোমাদের ক্লাসে স্যাররা অতীতে পড়িয়েছেন, কেন অক্টাল, কেন বাইনারি, কেন হেক্সাডেসিমেল, কেন অন্য কিছু নয়, কেন অন্য কোনো পদ্ধতি কম্পিউটারকে শেখানো হয়নি। যাই হোক, এসব বিষয় নিয়ে পরে আর একদিন যদি কখনো সময় হয় তাহলে বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখলাম 3টা রূপান্তরের পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি দশমিক থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল অর যে কোনো কিছু। এখন আসো এই 4টা সংখ্যা পদ্ধতির উপরে মানুষ ব্যবহার করে কোন পদ্ধতিটা? দশমিক। হ্যাঁ, ক্লাস 1 থেকে শুরু করে আজ পর্যন্ত বা ভবিষ্যতে যত অঙ্ক করবা বা গণিতের হিসাব করবা, সকল হিসাব দশমিক সংখ্যা পদ্ধতিতেই করবা। কম্পিউটারের জন্য যদি কোনো হিসাব করতে চাও তখন সেটা বাইনারিতে করবা, আরও সহজ করার জন্য অক্টালে করবা, আরও সহজ করার জন্য হেক্সাডেসিমেলে করবা। এই 4টা পদ্ধতি নিয়ে এখানে বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা দেখি কয়টা রূপান্তরের পদ্ধতি বলেছি আমরা। এই 4টা সংখ্যা পদ্ধতিকে 3টা রূপান্তর কি? একটা হলো দশমিক, অর্থাৎ আমাদের নিজেদের ভাষা থেকে কম্পিউটারের বোধগম্য ভাষা। কম্পিউটারের বোধগম্য ভাষা কোনটা কোনটা? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি। 2 নাম্বার টাইপটা কি? যে কোনো সংখ্যা থেকে ঠিক তার উল্টাটা। আমাদের ভাষা যখন কম্পিউটার বোঝে তখন কম্পিউটারের ভাষাটা তো আমাদেরকেও বুঝতে হবে, তাই না? যদি না বোঝা যায় তাহলে কি আমরা স্ক্রিনে দেখতে পারবো যে কম্পিউটার যা বোঝানো হয়েছিল কম্পিউটারকে সেটা সে বুঝে আবার আমাদেরকে বোঝাবে? যদি কম্পিউটার বাইনারিতে কোনো কিছু বোঝে, 0 মানে আমাদের দশমিক সংখ্যায় কোনো কিছু লিখলাম, লিখে কম্পিউটারকে শেখালাম 010101 সব কিছু দিয়ে দিলাম। কম্পিউটার যদি সেটাকে রূপান্তর না করে আমাদের ভাষায় যদি প্রকাশ করে না দেখায়, অর্থাৎ দশমিকে প্রকাশ করে না দেখায়, তাহলে কি সমস্যাটা হবে আমাদের? তাহলে কম্পিউটারের স্ক্রিনে আর আমরা মোবাইলের স্ক্রিনে এই 0101 ছাড়া আর কোনো কিছুই আমাদের দ্বারা দেখা সম্ভব হবে না। তাই টাইপ 2টাও আমাদের প্রয়োজন। যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এখন আসো কম্পিউটারের 3 ধরনের ভাষা শিখে বলেছিলাম তোমাদেরকে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। মূলত সকল হিসাব কম্পিউটার বাইনারি পদ্ধতিতেই করে। আর যখন বাইনারি 3টা করে বিট একটা জায়গায় রাখে কম্পিউটার, তখন সেটাকে বলা হয় অক্টাল পদ্ধতি। আর যখন বাইনারি 4টা করে বিট নিয়ে একটা জায়গায় রাখে তখন সেটাকে বলা হয় হেক্সাডেসিমেল পদ্ধতি। ক্লিয়ার? যেমন তোমরা ক্লাসে একটা বেঞ্চে যখন তোমরা 4 জন বসো তখন সেটাকে বলা হয় হেক্সাডেসিমেল। যখন 3 জন বসো তখন বলা হয় সেটাকে অক্টাল। অক্টালের চেয়ে পরে এসেছে হেক্সাডেসিমেল, কেননা অক্টালে 3টা করে বিট সংরক্ষণ করা যায়,
অর্থাৎ একটা বেঞ্চে 3 জন করে স্টুডেন্ট বসবে, তাহলে 10টা বেঞ্চে 30 জন স্টুডেন্ট বসে। আবার বিট সংরক্ষণের ক্ষেত্রে যদি আমি হেক্সাডেসিমেল পদ্ধতি ব্যবহার করি, তাহলে দেখো একটা বেঞ্চে 4 জন করে স্টুডেন্ট বসে, তাহলে ওই 30টা বেঞ্চে কতজন স্টুডেন্ট বসবে? 120 জন। হ্যাঁ, আশা করি তোমরা বুঝেছ। অক্টালে বসতো 90 জন, হেক্সাডেসিমেলে বসে 120 জন। তাহলে দেখো হেক্সাডেসিমেলে আমি বিট সংরক্ষণ করতে পারি বেশি। যাই হোক, এই সকল বিষয় নিয়ে আজকে ডিটেলস কথা না বলে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পদ্ধতিতে চলে যাই। টাইপ 1, আজকে আমরা টাইপ 1টাই শিখব। টাইপ 1টা মোটামুটি 1 পৃষ্ঠা, 2টা সূত্র, ছোট ছোট 2টা সূত্র, একই রকম, একটা পারলে আরেকটা পারবা, ঠিক অপোজিট। টাইপ 2 এক লাইনেই শেষ, অঙ্ক লিখবা, সূত্র লিখবা, উত্তর লিখবা। টাইপ 3টা অঙ্ক লিখবা, উত্তর লিখবা, সূত্র লেখার প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছ। তো যত নিচে যাবা তত সহজ হবে। তোমরা যত বড় হও তত বুঝতে শেখো, তোমাদের বুদ্ধি বাড়ে। ঠিক সেম একইভাবে টাইপ 1 থেকে টাইপ 2 যখন শিখবা তখন একটু ছোট হয়ে যাবে, সহজ হবে। টাইপ 3তে গেলে আরও সহজ হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। চলে আসো আমরা টাইপ 1টা দেখি। একটু খেয়াল করবা, আমরা ছোটবেলায় বলেছিলাম, তোমরা পড়েছিলে যে একটা সংখ্যায় কয়টা অংশ থাকে? একটা সংখ্যায় 2টা অংশ থাকে। কি কি? একটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ। অর্থাৎ ওই যে তোমরা যে দশমিকটা ইউজ করো, আসলে এটা দশমিক না, আসলে এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। তোমরা আগে ক্লাসে শিখেছ, আশা করি তোমাদেরকে ক্লাসে স্যাররা শিখিয়েছেন। র্যাডিক্স পয়েন্ট কোনটা, এটা পরীক্ষায় আসে। র্যাডিক্স পয়েন্ট কি? র্যাডিক্স পয়েন্ট এমন একটা চিহ্ন বা প্রতীক, যে প্রতীক বা চিহ্ন দ্বারা কোনো একটা সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ, এই দুটো অংশকে পৃথক বা আলাদা করা সম্ভব হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা আসি এখন। তাহলে আমরা দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য অবশ্যই 2টা ফর্মুলা লাগবে। দ্যাট মিনস একটা পূর্ণ সংখ্যার জন্য, একটা ভগ্নাংশ সংখ্যার জন্য। ভগ্নাংশ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই আমাদের। পূর্ণটা পারলে ভগ্নাংশ একেবারে ইজি। দেখি আমরা পূর্ণাংশটা কি। ঠিক ভগ্নাংশটা তাহলে পূর্ণাংশের অপোজিট বা উল্টো করে লিখলেই হবে। দেখি পূর্ণাংশটা কি করতে হয়। আমরা বলেছিলাম সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক থাকে। তাহলে এখন আমরা আসি, একটু খেয়াল করো, পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশটাকে ভাগ করব তার ভিত্তি দিয়ে। ছোটবেলায় লসাগুতে যে অঙ্ক করেছিলাম, ঠিক গুণনীয়ক নির্ণয় করার জন্য ঠিক একইভাবে এটা করছি। ভিত্তি দিয়ে ভাগ করব। ভিত্তি দিয়ে ভাগ করলে একটা সংখ্যাকে 2টা অংশই পাবো আগের মতোই, একটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ। যেহেতু ভাগ করছি, তাহলে একটা ভাগফল আর একটা ভাগশেষ। ভাগফলটা পূর্ণাংশ, ভাগশেষটা ভগ্নাংশ। ভাগশেষটাকে আলাদা করে রাখছি, আর পূর্ণাংশ অর্থাৎ ভাগফলটাকে নিচে নিচে বসাচ্ছি। ক্লিয়ার? ভিত্তি দিয়ে আবার ভাগ করব, তাহলে আবার 2টা অংশ পাবো, একটা ভাগফল একটা ভাগশেষ। আবার ভিত্তি দিয়ে ভাগ করব, ভাগফল ভাগশেষ। এভাবে বারবার ভাগ করতে থাকবো তার ভিত্তি দিয়ে। কোন ভিত্তি? যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হবে, অর্থাৎ দশমিক থেকে যে পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তার ভিত্তি দিয়ে। এখন যদি বাইনারি পদ্ধতি হয়, তাহলে এখানে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করব। যদি হেক্সাডেসিমেল হয়, তাহলে 16 দিয়ে 16 দিয়ে ভাগ করব। যদি অক্টাল হয়, 8 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? আচ্ছা, কতক্ষণ ভাগ করব আমরা? যখন ভাগফলটা হবে 0। খুব ভালো করে খেয়াল করো, যখন ভাগফলটা 0 হবে তখন আর আমাদেরকে ভিত্তি দিয়ে ভাগ করার প্রয়োজন নেই, আমাদের অঙ্ক শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই ভগ্নাংশ অর্থাৎ ভাগশেষ অংশটা কোনটা হবে? যখনই ভাগফল 0 হয়ে যাবে, ভাগশেষটা হবে ঠিক ভাগফল যে 0 হইল তার উপরে যে ভাগফলটা আসছিল, সেই ভাগফলটা ভাগশেষে এসে বসবে। ক্লিয়ার? তোমরা এমএসবি এলএসবি সম্পর্কে জেনেছো, আগের ক্লাসে স্যাররা পড়িয়েছেন তোমাদেরকে। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। এতটুকু মনে রাখবা। এমএসবি সবসময় বামে থাকে, এলএসবি সবসময় ডানে থাকে। কারণ একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, এভাবে কি হয়, সংখ্যাটার মান 1, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, এভাবে করে যত বামে যায় তত বাড়তে থাকে। তাই বলা হচ্ছে এমএসবিটা সর্ববামে থাকবে এবং এলএসবিটা সবার ডানে থাকবে। তাই এই পদ্ধতিতে এই যে ভাগশেষগুলোকে আলাদা করে রেখেছি, সবার নিচের যে ভাগশেষ সেটাকে লিখতে হয় এমএসবি। এখান থেকে লেখা শুরু করব
এবং এভাবে সিরিয়ালে উপরের দিকে ভাগশেষগুলোকে নিতে থাকবো। সর্ব উপরে যে ভাগশেষটা থাকে সেটাকে বলা হয় এলএসবি। এখন দেখি যে কথাটা মুখে বললাম সেটা কিভাবে লেখা আছে একটু দেখে নেই। সংখ্যাটিকে রূপান্তরিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব। যা বলেছি মিলেছে। যে পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার ভিত্তি দিয়ে ভাগ। যদি বাইনারিতে রূপান্তর করতে বলে 2 দিয়ে ভাগ করব, অক্টালে 8 দিয়ে। ক্লিয়ার? ভাগ করার পর ভাগফলকে নিচে নিচে লিখব, অর্থাৎ একটা ভাগফলের নিচে আর একটা ভাগফল, একটা ভাগফলের নিচে আর একটা ভাগফল, এবং প্রত্যেকটা ভাগফলের ডান পাশে লিখব কি? ভাগশেষ। ক্লিয়ার? ভাগফলগুলোকে পুনরায় ভাগ করব তার ভিত্তি দিয়ে, আগের মতোই বারবার ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবো। একইভাবে ভাগফল পাবো, ভাগশেষ পাবো। কতক্ষণ ভাগ করব? যখন ভাগফলটা 0 হবে। ক্লিয়ার? ভাগফলটা 0 হওয়ার সঙ্গে সঙ্গে এই উপরে যে ভাগফলটা ছিল সেটাকে ভাগশেষে এনে দিতে হবে। ক্লিয়ার? অতঃপর খেজুর গাছের যেভাবে মানুষ ওঠে ঠিক একইভাবে আমরা এখানে কি করব? নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলোকে ক্রমান্বয়ে সাজাবো। তাহলেই এই পূর্ণ সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? থ্যাংক ইউ, আশা করি বুঝেছো। আমরা পরে একটা এক্সাম্পল দেখব। এখন আসো পূর্ণাংশের শেষ ভগ্নাংশ। দেখো পূর্ণাংশতে কি কি করেছিলাম, একটু আমরা আগের স্লাইডে ফিরে যাই। দেখো পূর্ণাংশতে আমরা ভিত্তি দিয়ে বারবার ভাগ করেছি, 2টা অংশই পেয়েছিলাম, একটা পূর্ণাংশ একটা ভগ্নাংশ। পূর্ণাংশটাকে বলা হলো ভাগফল, ভগ্নাংশটাকে বলা হলো ভাগশেষ। ঠিক একই কাজ তার উল্টাটা করব, হুবহু ভগ্নাংশটাকে এখন ভিত্তি দিয়ে ভাগ নয়, ভিত্তি দিয়ে গুণ করব। গুণ করলে একই রকম পাবো, 2টা জিনিস পাবো, একটা হলো পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। দেখি, দেখো ভগ্নাংশটাকে ভিত্তি দিয়ে গুণ করব, 2টা অংশই পেয়েছি, একটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ। এখানে আমরা পূর্ণাংশটাকে আলাদা করব, কেননা যখন পূর্ণ সংখ্যা যখন আমরা ভাগ করছিলাম বারবার, তখন কিন্তু আমরা ভগ্নাংশটাকে আলাদা করছিলাম, আর এখানে ভগ্নাংশটাকে গুণ করছি, তাই পূর্ণাংশটাকে আলাদা করব। আশা করি বুঝতে পেরেছ। একটা এক্সাম্পল দিলেই তোমরা খুব ভালো বুঝতে পারবা। যাই হোক, বারবার আমরা ভগ্নাংশকে তার ভিত্তি দিয়ে গুণ করব, আবার গুণ করব, পূর্ণাংশটাকে আলাদা করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা অথবা 0 না হয়েছে। ক্লিয়ার? যদি নাই হয় তাহলে অন্তত পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণাংশের এখানে 0 ব্যতীত অন্য কোনো একটা সংখ্যা আসতে হবে। আশা করি বুঝতে পেরেছ। সর্বনিম্ন 3 অথবা 4 বার হিসাব করলেই হয়, রাউন্ড ফিগার একটা মান পাওয়া যায়, অতটুকু অ্যান্সার লিখে ডট ডট দিয়ে দিলেই হবে। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আমরা এখন আসি যে এই পদ্ধতিটাকে আমরা কিভাবে ভাষায় প্রকাশ করি। আমি যেভাবে বুঝিয়ে দিলাম এই কথাগুলো এখানে লেখা আছে। ভগ্নাংশটিকে রূপান্তরিত সংখ্যা পদ্ধতির বেস দিয়ে বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে। একইভাবে গুণ করার পরে পূর্ণাংশটাকে আলাদা করে রাখতে হবে, ভগ্নাংশটাকে তার নিচে গুণফল আকারে রাখতে হবে। ক্লিয়ার? ভগ্নাংশটিকে পুনরায় তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পূর্ণাংশটিকে একইভাবে আলাদা করে রাখতে হবে। ভগ্নাংশটাকে আবার গুণ করতে হবে ভিত্তি দিয়ে। কতক্ষণ পর্যন্ত করব? যখন ভগ্নাংশের মান 0 পরিণত না হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় পরিণত না হবে। কতক্ষণ পর্যন্ত করব? 3 থেকে 4 বারে হিসেবটি করব। ক্লিয়ার? তাহলে আগে করেছিলাম কি, নিচ থেকে উপরের দিকে গুণ, খেজুর গাছে উঠেছিলাম, এখন খেজুর গাছ থেকে আমাকে পৃথিবীতে নামতে হবে। দ্যাট মিনস এমএসবিটা উপরে, এলএসবিটা নিচে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবো। লুক ভেরি কেয়ারফুল, আগেরটা ঠিক উল্টাটা। আশা করি বুঝেছ। এখন ঠিক একইভাবে খেজুর গাছে উঠেছিলাম, এখন খেজুর গাছ থেকে নেমে আসলাম। এখন আসো আমরা একটা এক্সাম্পল দেখি। সে ফর এক্সাম্পল টাইপ 1 এর একটা এক্সাম্পল দেখছি আমরা। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দেখো 35.75 এই দশমিক সংখ্যা, এটা তার ভিত্তি। দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করছি। আমরা জানি একটা সংখ্যার কয়টা অংশ থাকে? 2টা। একটা পূর্ণাংশ 35 আর একটা ভগ্নাংশ 75। এই পয়েন্টটাকে বলা হয় রাডিক্স পয়েন্ট, যে পয়েন্টটা কোনো একটা সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশটাকে আলাদা করে। আশা করি বুঝেছ। দশমিক সংখ্যা এর পূর্ণাংশটা কোনটা ছিল? 35। 35টাকে এখন কি করব? যে পদ্ধতিতে রূপান্তর করতে হবে। কি পদ্ধতিতে? বাইনারিতে। বাইনারির ভিত্তি কত? 2। তাহলে এই 35 পূর্ণাংশটাকে সূত্র অনুযায়ী 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে 17, 17 × 34,
অবশিষ্ট বা ভগ্নাংশ আছে কত 1, ভাগশেষের জায়গায় 1 বসিয়ে দেব। আবার এই ভাগফলটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 8 দুগুণ 16, হাতে আবার 1 অবশিষ্ট, ভাগশেষটাকে বসায় দিলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম 8কে, 4 দুগুণ 8। এখন আমাদের হাতে কোনো কিছু নেই, অর্থাৎ অবশিষ্ট কিছু নেই, তাহলে তার ভাগশেষ হবে 0। আবার 4কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণ 4, ভাগশেষ 0, 2 1কে 2, ভাগশেষ 0। আশা করি তোমরা বুঝেছ। দেখো ভাগফলটা আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফলটা এখানে কত, 2 এর চেয়ে ছোট 1, তাহলে কি এটাকে ভাগ করা সম্ভব না। কতবার ভাগ করতে পারবো, 0 বার। ক্লিয়ার? যখনই ভাগফলটা 0 হবে আমাদের সংখ্যা কি ছিল, সঙ্গে সঙ্গে এই ভাগশেষটা হবে কোনটা, এই উপরে যে ভাগফলটা ছিল সেইটা, অর্থাৎ এখানে ছিল 1, এই 1টা এখানে চলে আসবে। ক্লিয়ার? আমাদের অঙ্ক শেষ, কারণ আমাদের এই ভাগ বারবার করতে হইতো ভিত্তি দিয়ে কতক্ষণ পর্যন্ত, যখন ভাগফলটা 0 না আসছে। ভাগফলটা 0 আসলে আমাদের আর ভাগ করার কোনো দরকার নেই। এখন আমরা আসি এই অংশটা, সবার লাস্টে এটাকে বলতাম এমএসবি, মনে আছে? ক্লিয়ার? সবার উপরেরটাকে বলতাম এলএসবি। খেজুর গাছে ওঠার মতো করে নিচ থেকে উপরের দিকে উঠতাম, তাহলে তার অ্যান্সারটা কত হইতো, 35 এর বাইনারি 1 0 0 0 1 1। ক্লিয়ার? ঠিক একইভাবে এই যে ভগ্নাংশ অংশটা, সেই অংশটা সূত্রে বসাই। সূত্র কি ছিল, ভগ্নাংশটার সাথে তার ভিত্তি গুণ করতে হবে। ভগ্নাংশটা 0.75, তার ভিত্তি 2, 2 দিয়ে গুণ করলে দুটো অংশ পাবো, একটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ। পূর্ণাংশটা 1 আর ভগ্নাংশটা 0.5। পূর্ণাংশটাকে আলাদা করে নিলাম সূত্রের মতো করে সেমভাবে, আর ভগ্নাংশটাকে হিসাব করব। আবার ভগ্নাংশটাকে আবার তার ভিত্তি দিয়ে গুণ করব, গুণ করলে পাবো 1.00, তার মানে পূর্ণাংশ পেয়ে গিয়েছি 1 আর ভগ্নাংশ পেয়ে গিয়েছি 0। আমাদের সূত্র কি ছিল, ভগ্নাংশটা একটা পূর্ণ অংশ পেলেই সঙ্গে সঙ্গে আমাদের অঙ্ক আর হিসেব করার কোনো দরকার নেই। যেহেতু আমরা 0 0 পেয়ে গিয়েছি, সো আমাদের আর হিসেব করার কোনো দরকার নেই। এখানে যেটা এমএসবি ছিল, এলএসবি ছিল, সেটা উল্টিয়ে এলএসবিটা হবে এমএসবি, এমএসবিটা হবে এলএসবি। তাহলে উপর থেকে আবার খেজুর গাছ থেকে নামবো, এমএসবি থেকে এলএসবি। তাহলে তার ভগ্নাংশ অংশের মানটা কত, 0.11, অর্থাৎ র্যাডিক্স পয়েন্ট দিয়ে ভগ্নাংশটাকে ডান পাশে লিখে ফেলবো, র্যাডিক্স পয়েন্টের আগে এই মানটা লিখে ফেলবো। তাহলে অ্যান্সার হবে 35.75। এই দশমিক সংখ্যার অ্যান্সার হবে 1 0 0 0 1 1, র্যাডিক্স পয়েন্ট 1 1। আশা করি তোমরা বুঝেছ। ঠিক একইভাবে যদি একটা সংখ্যাকে দশমিক থেকে বাইনারি অক্টালে রূপান্তর করতে বলা হয়, ধরো এইরকম একটা অঙ্ক, আমি একই এক্সাম্পল দিতে পারতাম, এক্সাম্পলটা ইচ্ছা করে চেঞ্জ করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে পূর্ণাংশটা 75, ভগ্নাংশটা 0.3530। 75কে একইভাবে অক্টালের ভিত্তি 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। ঠিক একই পদ্ধতিতে 8 নং 72, হাতে 3 অবশিষ্ট ছিল, 8 দিয়ে ভাগ করব, 8কে 8, হাতে 1 অবশিষ্ট 1। যেহেতু এই সংখ্যাটি 1 সংখ্যাটি 8-এর চেয়ে ছোট, তাই তার ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে এই ভাগফলটি 1। ক্লিয়ার? তাহলে এটি এমএসবি, এটি এলএসবি। এখন নিচ থেকে উপরের দিকে গেলে হবে 113। 75 এর অক্টাল হলো 113। 0.30 এর অক্টালটা কত হবে, 0.30 এর সাথে 8 গুণ করো, গুণ করলে পাবো আমরা 2.40। 2 পূর্ণ সংখ্যা, সেটাকে আলাদা করলাম, আর 0.40টাকে আবার 8 দিয়ে গুণ করলাম, করলে আবার পাবো 3.20। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝেছ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে একটু মনে হয় আমাদের প্রবলেম হয়েছে, আশা করি তোমাদের একটু সমস্যা হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টা। তাহলে এই অঙ্কের জন্য অ্যান্সারটা কত হবে একটু বুঝে নিও তোমরা, আশা করি বুঝতে পেরেছ। এইটা ছিল সেই অঙ্কটি। এখন আসি আমরা অ্যান্সারটা লেখা আগের নিয়মেই। 75.30 এই অক্টালের মান হবে 113.23। ক্লিয়ার? 113 পয়েন্ট, র্যাডিক্স পয়েন্ট 2
3। যেহেতু অঙ্কটি আমার শেষ হয়নি, আরও করতে হবে, তার মানে হলো ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম যে আরও অঙ্কটি করতে পারি, তবে তোমরা 3 বার করবা। আমি সময় কমানোর জন্য আমি 2 বার করেছি, তোমরা 3 বার 4 বার যত খুশি করতে পারো, নো প্রবলেম। আশা করি বুঝেছ। ঠিক এই অঙ্কটিকে আবার হেক্সাডেসিমেলে এনে দেখি হেক্সাডেসিমেলে কি বলে। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। তাহলে 75কে ভাগ করব 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করলে হাতে থাকবে 11। 4 16 64, হাতে আছে 11। এখন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিন্তু 11 বলতে কোনো সংখ্যা নেই, কারণ তোমরা জানো হেক্সাডেসিমেলে 0 থেকে 9 আর এ থেকে এফ, অর্থাৎ 9-এর পরে 10 বা 10 না হয়ে হবে এ, 11 না হয়ে হবে বি। সো আমরা হিসাবের ক্ষেত্রে এখানে লিখেছিলাম 11, বাট হেক্সাডেসিমেল পদ্ধতিতে 11 নয়, এটি হবে বি। ঠিক একইভাবে 12 হবে সি, 13 হবে ডি, 14 হবে ই, 15 হবে এফ। এই 4 বা ভাগফলটিকে আবার 16 দিয়ে ভাগ করি, যেহেতু ছোট তাহলে ভাগফল হবে 0, আর এই ভাগফলটি এখানে ভাগশেষ আকারে আসবে 4। তাহলে নিচেরটি এমএসবি, উপরেরটি এলএসবি। খিচুড়ি গাছের মতো করেই 4b। আশা করি অ্যান্সারটি বুঝেছ। 75-এর হেক্সাডেসিমেল হলো 4b। আবার এই ভগ্নাংশ অংশটি কোনটা ছিল? 0.30। এটাকে 16 দিয়ে আবার একইভাবে গুণ করলে পাবো 4.8। 4টাকে আলাদা করে ফেললাম, 0.8-এর সাথে আবার 16 গুণ করলে হবে 12.8। এখন আমরা জানি 12 হেক্সাডেসিমেলে লেখা সম্ভব নয়। 12-এর পরিবর্তে আমরা এখানে কত লিখব? 11-এ লিখেছিলাম বি, 12-এ লিখব সি। আশা করি বুঝেছ বিষয়টি, আশা করি বুঝতে পেরেছ। 12-এর জায়গায় লিখব সি। ক্লিয়ার? তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটির অ্যান্সারটা হবে 4c। তাহলে যখন আমরা উত্তর লিখব তখন কি করব? 75.30, এই ডেসিমেল হবে 4b.4c। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের পড়ালেখা আশা করি শেষ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটি না বললেই নয়, খুবই গুরুত্বপূর্ণ, এই রূপান্তর পদ্ধতিটি তোমাদেরকে জানতেই হবে। এতক্ষণ ধরে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল দেখেছি, বাট এখন আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? ওই সূত্রটাই জাস্ট একটা এক্সাম্পল আকারে দেখাবো। এখানে লেখা আছে, দেখো 17.25 এই ডেসিমেলকে 5 ভিত্তিক, মানে তার ভিত্তি হলো 5, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। কিন্তু 5 ভিত্তিক মানে হলো এর ভিত্তি হলো 5, অর্থাৎ এই দশমিক সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করতে হবে, ভগ্নাংশটিকে 5 দ্বারা গুণ করতে হবে। নিয়ম সেম। তাহলে এই নিয়মটা এখানে ফলো করি। পূর্ণাংশটা কত? 17, এটাকে 5 দ্বারা ভাগ করো, 3 × 5 = 15। ক্লিয়ার? হাতে 2, আবার 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 3। এইটা এমএসবি, এলএসবি 32, অর্থাৎ 17 এর 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মান হলো 32। আশা করি বুঝেছ। ভগ্নাংশ সংখ্যা পদ্ধতিতে আসি। ভগ্নাংশটিতে একটু খেয়াল করো, 0.25, 0.25কে 5 দিয়ে গুণ করলে হবে 1.25, পূর্ণাংশটা 1। আবার 0.25কে 5 দিয়ে গুণ করলে একইভাবে 1.25, হাতে 1, এবার বারবার আসতে থাকবে, তাই আমরা এমএসবি, এলএসবি লিখে উপর থেকে নিচে, অর্থাৎ 1 অর্থাৎ 17.25 এই সংখ্যাটিকে ভাগ করলে পাই 32. এই সংখ্যাটিকে আমরা ভাগ করলে পাই 32.11। আশা করি তোমরা বুঝেছো। এটা আরো ভাগ করা যায়, কিন্তু অ্যান্সার বারবার 1 1 আসতেই থাকবে, তাই 32.11 ... আশা করি তোমরা বুঝেছো। খুবই ইম্পর্ট্যান্ট এই অংশটায় আসে সবসময় সচরাচর। এছাড়াও টাইপ 2 আর টাইপ 3 খুবই ইজি। আজকে এই বিষয়ের কথা না বলি, সময় অনেক বেশি হয়ে যাবে, তোমাদের দেখতে অনেক কষ্ট হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে যখন খুশি জানাতে পারো। আমি তোমাদের জন্য প্রস্তুত আছি যতক্ষণ বাসায় আছি। স্টে হোম, স্টে সেফ। বাসায় থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ দেখা হবে সকলের সাথেই। বর্তমান পরিস্থিতি থেকে দোয়া করবা সকলেই, যেন বর্তমান পরিস্থিতি থেকে আমরা আমাদের উত্তরণের পথ খুঁজে পাই। অসংখ্য ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ।